আমরা গত ক্লাসে পড়েছিলাম ময়নামতি নিয়ে। আজকে আমরা জানবো মহাস্থানগড়ের বিষয়টা নিয়ে। তো মহাস্থানগড় কোথায় অবস্থিত আমরা জানবো, তার ইতিহাস জানবো, তার ভৌগোলিক অবস্থান জানবো এবং কিভাবে সেটা আবিষ্কৃত হয়েছিল এবং কারা আবিষ্কার করার পিছনে কারা ছিলেন এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো কী ছিল সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। তো শুরুতেই আমরা আসি যে মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী। ইতিহাসে এটা পূর্ণবর্ধন বা পূর্ণনগর নামে পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবে তা প্রমাণ মিলেছে। আশ্চর্যের বিষয় যে যীশুখ্রিস্টের 2500 বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকদের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীতে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্ট থেকে খ্রিস্টপূর্ব থেকে পঞ্চদশ খ্রিস্ট পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। আমরা মহাস্থান সম্পর্কে সামান্য কিছু জানলাম। এবার আমরা একটু আসি মহাস্থানগড় সম্পর্কে আমাদের ইতিহাস। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবিবরণীতে তিনি তখনকার প্রকৃতি জীবনযাত্রা উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় মহাস্থানগড় বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন এবং তিব্বত থেকে ভিক্ষুরা এখানে মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করার জন্য। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল, যার সাথে বিরোধ লেগেই থাকতো তার ভাই নীলের। এ সময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন, যার নাম ছিল পরশুরাম। তিনি পরশুরাম নামেই পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য এখানে এসেছিলেন ফকির বেশে হজরত শাহ সুলতান মোহাম্মদ বকলি। আমরা এতক্ষণ জানলাম যে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম প্রচারের জন্য বৌদ্ধ সময়ে ভিক্ষুরা এসেছিলেন আর হিন্দু রাজারা তাদের ধর্ম প্রচার করেছিলেন। কিন্তু ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য কে এসেছিলেন? হজরত শাহ সুলতান মোহাম্মদ বকলি এবং তার শিষ্য। ধর্ম প্রচারক শাহ বকলি সম্পর্কে একটি জানা যায় যে তিনি যখন এই মহাস্থানগড়ে এসেছিলেন তিনি একটি মাছের পিঠে করে করতোয়া নদী পার হয়েছিলেন। তাহলে আমরা জানলাম মহাস্থানগড় সম্পর্কে, জানলাম আমরা তার ইতিহাস সম্পর্কে জানলাম। এখন আমরা জানার চেষ্টা করব ভৌগোলিক অবস্থান সম্পর্কে। ভৌগোলিক অবস্থান আমরা শুরুতেই বলেছি যে মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল মহাস্থানগড়ের অবস্থান। পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়কে বলা হতো। পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার, তার মানে 6.8 মাইল উত্তরে বগুড়া রংপুর শহরের পাশে। মনে করা হয় এখানে শহরের পত্তনের মূল কারণ মনে করা হয়েছিল এখানেই শহরের শুরু হয়েছিল। এটি বাংলাদেশের একটি অন্যতম উঁচু অঞ্চল। এটি ভূপৃষ্ঠ থেকে 36 মিটার উঁচু, অথচ আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা ভূপৃষ্ঠ থেকে মাত্র 6 মিটার উঁচু। এছাড়া এই স্থান বেছে নেওয়ার এই স্থানটি অবশ্যই প্রসিদ্ধ ছিল এবং সবার কাছে জনপ্রিয় হওয়ার একটি কারণ ছিল এটি বেশ উঁচু এবং এই নদী এর পাশে যে বয়ে গিয়েছিল করতোয়া নদী তার প্রশস্ততাও ছিল অনেক।
তার মানে কি সে গঙ্গা নদীর চাইতেও 3 গুণ বেশি প্রশস্ত ছিল, যার ক্ষেত্রে এটার মহস্থানগড়ের আশেপাশের সমস্ত জনপদগুলো ছিল পলিমাটি গঠিত। এই কারণেই তার বন্যা এবং এই কারণেই মহস্থানগড়ের স্থানটি ছিল বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা যায়। এই মহস্থানগড় যেহেতু প্রাচীন সময় থেকে ছিল, অনেক যেমন মৌর্য, পাল, সেন, গুপ্তের অনেক নিদর্শন পাওয়া যায়। সেই ক্ষেত্রে এটার আবিষ্কার আমরা কখন থেকে এই আবিষ্কার এটা আমরা জানতে শুরু করলাম। মহস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। তার মানে এই যে মহস্থানগড়ের এত প্রাচীনকালে যীশু খ্রিস্টের প্রায় 2500 বছর আগে থেকেই সেখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। পরবর্তীতে আস্তে আস্তে সেটা ধ্বংসের দিকে গিয়েছে। সেই ধ্বংসাবশেষ এবং তার প্রত্নতত্ত্ব নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে অনেক ব্যক্তির অবদান রয়েছে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরকে পুনর্বর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। তারপরে দেখা যাচ্ছে যে 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুনর্বর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি, বিশেষত সিজি ও অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি বিশেষত সিজি ও ডোনেল বি ওয়েস্টম্যাক্ট এবং হেনরি বেভারিজ এই শহরতলি এলাকা পরিদর্শন করেন। অনেক বিখ্যাত ব্যক্তি এই শহরতলি পরিদর্শন করে এবং তাদের প্রতিবেদনতা উল্লেখ করেন। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতত্ত্ব খননে সন্ধান মেলে ব্রাহ্মলিপিতে। এই লিপিতে পুনর্বর্ধনের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষের রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য এবং অর্থ সহায়তা প্রদর্শনের নির্দেশনা মিলে। এসব তথ্যপত্র থেকে প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতমের প্রমাণ মিলে এবং এটি তীরের ফলাফলও পাওয়া যায়। তো আমরা ইতিমধ্যে আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম ময়নামতি সম্পর্কে কিছু জানার জন্য, আর এখন যে ক্লাসটা নিলাম সেটা হলো মহস্থানগড়। মহস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, এবং সেই সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস নেওয়া হয়েছে, হয়তো বা আপনাদের গ্রুপে সেটা দেওয়া হবে। তো এখন যেটা আমরা একটু জানার চেষ্টা করব সেটা হলো পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। এটা তার মানে কি, আমরা শুরুতেই আমরা যে বলছি, একটু আগে কথা বললাম যে কতগুলো বৌদ্ধবিহার আছে, সেখানে সোমপুর বৌদ্ধবিহার আছে, পাহাড়পুর বৌদ্ধবিহার আছে। তো স্পেশালি পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে একটু বিস্তারিত বলার একটা জায়গা আছে। অনেক সময় দেখা যায় যে পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়েও আপনাকে ছোট একটা টিকা আসতে পারে। তো সেই হিসাবে যদি প্রয়োজন মনে করেন কিছু কিছু পয়েন্ট লিখতে পারেন, লিখে নিলে আপনার জন্য ভালো। খাতা কলম আনছেন? জি, একটু লিখতে পারেন। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহারটা সবচেয়ে একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল এক কথায় লিখেন যে পাহাড়পুর বৌদ্ধবিহার ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকের এই বিহার তৈরি করেছিলেন। তার মানে তৈরি করেছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। উনি এটি তৈরি করেছিলেন কখন? 8ম শতকের শেষের দিকে কিংবা 9ম শতকের প্রথম দিকে। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। তাহলে আবিষ্কার করেন কে? স্যার আলেকজান্ডার
কানিংহাম, স্যার আলেকজান্ডার কানিংহাম। কি যাবো, দেখতে পারছেন স্যার আলেকজান্ডার কানিংহাম? আচ্ছা, এখন আমরা আসি তার অবস্থানটা এবং আয়তন, মানে তার অবস্থানটা কোথায়। পুণ্ড্রবর্ধন কিংবা পুণ্ড্রনগর, যেটাই বলেন এর রাজধানী। পুণ্ড্রবর্ধনের রাজধানী হলো পুণ্ড্রনগর, বর্তমান মহস্থান, মানে এই মহস্থান ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী। তাহলে পুণ্ড্রবর্ধনের রাজধানী এবং অপর শহর কটিবর্ষ, মানে দুইটা মহস্থানগড় এবং কটিবর্ষর মাঝামাঝি স্থানে ছিল এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি। এই ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রাম নামে পরিচিত। তাহলে এটি রাজশাহীর অন্তর্গত, মানে রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর নামে পরিচিত। অপরদিকে জয়পুর জেলার জামালগঞ্জ স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। এর ভৌগোলিক অবস্থান 25 ডিগ্রি উত্তর থেকে 25.15 উত্তর অক্ষাংশ এবং 88 থেকে 50 পূর্ব থেকে 89.10 পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত গ্রামের মধ্য দিয়ে 0.10 বর্গমিটার অঞ্চল জুড়ে এই পুরাকৃতিটির অবস্থান। তার মানে কি, কোন গ্রামে? বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামের নামে পরিচিত। তাহলে আপনাকে যদি দেখতে চান তাহলে যেতে হবে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। তো এইখানে তার অবস্থানটা কোথায়, কত উত্তর এবং দক্ষিণে দ্রাঘিমাংশ কত, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত এবং প্লাস্টোসিন যুগের বরেন্দ্র নামক উঁচু এলাকায় অন্তর্গত। তাহলে আমরা আসি এই বিহারের প্রত্নতাত্ত্বিক খনন এবং এর ইতিহাস এবং পটভূমি সম্পর্কে আমরা একটু জানব। 7ম শতাব্দীর মাঝামাঝিতে ইউয়েন সাং পুণ্ড্রবর্ধনে আসেন এবং তার বিস্তারিত বিবরণে উনি সেটা এই সোমপুর বিহার এবং এই মন্দিরের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলো উনি তুলে ধরেন। আমরা শুরুতেই বলেছিলাম যে পাল বংশের ধর্মপাল এইটা তৈরি করেছিলেন। এই সিংহাসনে আরোহণের পূর্বে দীর্ঘকাল উনি রাজত্ব করেছিলেন, ধর্মপাল রাজত্ব করেছিলেন এবং এই ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন এবং তিনি বিক্রমশিলা এবং সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। অনেকের মতে মনে হয় বিখ্যাত তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাক সোম, দেখেন গ্রন্থটার নাম পাক সোম জো জং। এই গ্রন্থে এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপাল কর্তৃক সোমপুর যে সোমপুর বৌদ্ধবিহার নির্মিত বিশাল এই সুউচ্চ মন্দিরের উল্লেখ করেছিলেন। তার মানে কোন গ্রন্থে, দেখেন নামটা পড়লেই কেমন লাগে, দেখেন গ্রন্থটার নাম লিখতে পারেন যে পাক শাম জো জাং, এই গ্রন্থে লিখেছিলেন, নিয়ে জানিয়েছিলেন যে এটা কীভাবে সেটা তৈরি করা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে 10ম থেকে 11শো শতাব্দীতে সমৃদ্ধশালী হওয়ার ইঙ্গিত বহন করে। পরবর্তীতে 9ম শতাব্দী পর্যন্ত পাল রাজ্যের পৃষ্ঠপোষকতায় এই সোমপুর বিহারটা ছিল। পরবর্তীতে আস্তে আস্তে সেটা এক সময় এই মহিপাল এবং তার পুত্র ন্যায়পালের মৃত্যুর মধ্য দিয়ে সেটার পরিসমাপ্তি ঘটে। তো এটা হলো ইতিহাস এবং তার পটভূমি। আর প্রত্নতাত্ত্বিক খনন কাজ, যেটা খনন করতে যেয়ে এখানে কি ছিল, কি পাওয়া গিয়েছে, সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়। পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক খনন কাজকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে, মূলত ব্রিটিশ যুগে, আর দ্বিতীয়ত হলো স্বাধীনতা উত্তরকালে 80-র দশকে, মানে 2টা ভাগে। এটা স্বাধীনতার আগেও কিন্তু খনন কাজ শুরু হয়েছিল এবং স্বাধীনতার পরেও সেটার খনন কাজ শুরু হয়েছিল। 1879 সালে
কানিংহাম প্রথম উদ্যোগ নেন এটা খননের জন্য। আর কত 1879 সালে, কিন্তু 1879 সালে কিন্তু বলিহারের জমিদারের বিরোধিতায় কেবলমাত্র কেন্দ্রীয় টিভির শীর্ষভাগ খনন করে তাকে থেমে যেতে হয়। মানে সে কি তার খনন কাজটা বেশি দূর আগায় নিয়ে যেতে পারেনি। এই খননে চারপাশের উদ্গত অংশসমূহ প্রায় 5-7 মিটার উঁচু ছিল। উঁচু একটি কক্ষ উনি আবিষ্কার করতে পেরেছিলেন। এর দীর্ঘ প্রায় 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দিঘাপাতিয়ার জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থানুকূলে পুনরায় খনন কাজ শুরু হয়। তাহলে কত সালে শুরু হয়? 1879 পরে শুরু হয় 1923 সালে। কিন্তু তাও কতগুলো সংগঠন এবং কতজনের সহযোগিতার আর অর্থায়ন করেছিল, শরৎ কুমার রায়ের অর্থানুকূলে পুনরায় খনন কাজ শুরু হয়। এই বছর ঐতিহাসিক ডিআর বান্ডারকরের নেতৃত্বে প্রত্নস্থলটির দক্ষিণ এবং পশ্চিম অংশে খনন পরিচালিত হলে উত্তর দক্ষিণে বিস্তীর্ণ এক সারি কক্ষ এবং চত্বরের অংশ বিশেষ পাওয়া যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1925 থেকে 26 সাল খনন করে কেন্দ্রীয় টিভির উত্তরে প্রধান সিঁড়ি। তার মানে আবার দেখা যায় যে 25 এবং 26 সালে যখন খনন করা হয় তখন উত্তরের প্রধান সিঁড়ি, পোড়ামাটির ফলকচিত্র এবং শোভিত দেয়াল এবং প্রদক্ষিণ পথসহ উত্তর দিকের মণ্ডপ বা হলঘর আবিষ্কার করা হয়। তো প্রথমে পেয়েছিল একটা উঁচু তারপরে পেয়েছিল একটা উঁচু কক্ষ, এরপরে পাওয়া গেছে যে বিভিন্ন ধরনের নিদর্শন সম্পর্কিত একটি হলঘর। ফলে প্রথমবারের মতো এই বিহারের ভূমি পরিকল্পনা এবং দেয়াল চিত্র সম্বন্ধে ধারণা পাওয়া যায়। মানে কেমন ছিল, কীভাবে সেটা তৈরি করা হয়েছিল সেটা একটা ধারণা পাওয়া যায়। এরপর 1930 থেকে 31 থেকে 32 সাল জি.সি. চন্দ্র এই বিহারের দক্ষিণ পশ্চিম কোণ বা সংলগ্ন চত্বর খনন করেন। তারপর 33-34 সালে কাশীনাথ, মানে একের পর ধাপে ধাপে সেটার খনন কাজ শুরু হয়। কাশীনাথ দাক্ষিণাত্যের তত্ত্বাবধানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের বিভাগ পুনরায় খনন করেন। এতে বিহার এবং মন্দিরের অংশ, অবশিষ্ট অংশ এবং সত্যপীরের ভিটার একগুচ্ছ স্তূপ সহ একটি তারা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রফিক মোগল পূর্ব বাহুর কয়েকটি কক্ষ গভীর উৎখনন পরিচালনা করেন। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার তখন শুরু হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে 81 থেকে 83 খ্রিস্টাব্দ বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতিপূর্বে দীক্ষিতের আবিষ্কৃত কক্ষসমূহের প্রাপ্ত নির্দেশাবলী সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় পর্যায়ের খনন কাজ শুরু হয় এবং 87 থেকে 88 সালে পুনরায় খনন পরিচালিত হয়। বিহার অঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঙ্গল পরবর্তী খননের স্তূপীকৃত মাটি অপসারণে করে সুশৃঙ্খল পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করে যেন বিহারের বিদ্যমান ধ্বংসস্তূপ দূরীকৃত করে লবণাক্ততা হ্রাস পায়। তার মানে কি প্রথম শুরু হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে, তারপরে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেমে গিয়েছিল, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার সেটা শুরু হয় এবং সর্বশেষ স্বাধীনতার পরে 1981 থেকে 30 সালে সেটার আবার শুরু করে সেটা এখন সেটা আমরা কি দর্শনীয় স্থান হিসাবে সেটা আমরা এখন কি করতে পারি, দর্শন করতে পারি। এখন এই যে পাহাড়পুর বৌদ্ধ বিহারে কি কি আছে, সেখানে বিহার আছে, কেন্দ্রীয় মন্দির আছে, তারপরে উন্মুক্ত অঙ্গন আছে, স্নানাগার আছে, শৌচাগার আছে, স্নানঘাট এবং গন্ধেশ্বরী মন্দির আছে এবং পাহাড়পুরের জাদুঘরের সংরক্ষিত মূর্তিগুলো কি কি আছে দেখেন। বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তিমূর্তি, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীনারায়ণের ভগ্ন মূর্তি, কৃষ্ণ পাথরের উমা মূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিষ্ণু মূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি, আবার সূর্যমূর্তি, কৃষ্ণ পাথরের বেলে পাথরের মনসা মূর্তি। তারা দেখেন এখানে ম্যাক্সিমাম সময় পাওয়া গেছে হিন্দুদের অধ্যুষিত। এছাড়াও এখানে সত্যপীরের একটা পাওয়া গেছে, মাজার পাওয়া গেছে এবং মসজিদ পাওয়া গেছে। তাহলে দেখা যায় যে ওই সময়ে সবচেয়ে বেশি নিদর্শনের কিন্তু পাওয়া যায় এটা, এবং সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহার। শুরুতেই বলেছি যে সোমপুর বলেন আর পাহাড়পুর বৌদ্ধবিহারই বলেন, এটা হলো সবচেয়ে প্রাচীন বৌদ্ধবিহার।
তো এই ছিল পাহাড়পুর নিয়ে আমাদের ছোট্ট একটা আলোচনা। আপনাদের হয়তো বা সেটার দেওয়া হবে, সেটা বিস্তারিত দেখে নেবেন। তবে এটা ছোট টিকা আকারে আসে, হয়তো বা বিস্তারিত না জানলেও কিন্তু একটু পড়ে নিতে হবে, যাতে করে আপনি ছোট ছোট আকারে সবগুলো পয়েন্টই সেখানে আনতে পারেন। যেমন পাহাড়পুর কোথায় অবস্থিত, পাহাড়পুরের অবস্থান, পাহাড়পুরের ইতিহাস এবং পাহাড়পুরের খনন কাজটা কখন শুরু হয়েছিল এবং কখন পর্যন্ত, যেমন 2টা ধাপে শুরু হয়েছিল, একটা হলো ব্রিটিশ আমলে আর একটা হলো স্বাধীনতা উত্তর সময়ে। হ্যাঁ, দেখেছেন কি ওখানে আজকে এটা নতুন, একটা নতুন আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার কথা। আজকে তো শুরু, আজকের টপিক হলো মহাস্থান ঘর আর হলো এই যে পাহাড়পুর, আজকের টপিক ছিল, এটাও দিয়ে দিবে। আর আপনি যে শিটগুলো নিয়েছেন সেগুলো কি দেখেছেন নাকি? শিটগুলো না দেখেছেন নাকি? কোথাও কি বুঝতে অসুবিধা আছে? আমার তো মনে হয় প্রিন্ট করছেন না। আচ্ছা, আসছে মাঝে মাঝে আসছে। আমরা আরেকটা, যেহেতু সময় আছে আমাদের আর 15 মিনিট, আমরা আরেকটা টপিক শুরু করতে পারি, সেটা হলো ওয়ারী বটেশ্বর। ওয়ারী নামটা শুনেছি আমরা কখনো, আরেকদিন আলোচনা করেছিলাম, আপনার ক্লাসে ছিলেন কিনা, যে ওয়ারী বটেশ্বর শব্দটা কি শুনে মনে হয় কি আমাদের দেশের কোনো জায়গা? কি মনে হয়? আমাদের দেশেরই জায়গা, আমাদের দেশের জায়গা এবং আমাদের খুব কাছের জায়গা, এবং যেখানে কিনা বর্তমানে আগামী 4 তারিখ থেকে সারা দেশের থাকবে, প্রাথমিক বিদ্যালয় চালুর ঘোষণা আছে, কিন্তু নরসিংদীতে চালু থাকবে না, নরসিংদী পৌরসভায়। তো সেই নরসিংদীতে অবস্থিত হলো ওয়ারী বটেশ্বর। তো বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। মানে বেলাবো এবং শিবপুর 2টা উপজেলায় নিয়ে, 2টি উপজেলার মধ্যে পড়েছে ওয়ারী বটেশ্বর নামীয় 2টি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। তার মানে ওয়ারী এবং বটেশ্বর হলো 2টা গ্রামের নাম। চিন্তা করা যায় যে ওয়ারী বটেশ্বর 2টা গ্রামের নাম, সেটা কোথায়? বেলাবো এবং শিবগঞ্জ উপজেলায় পড়েছে। এবং এটা প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী। তার মানে এটা মাটির নিচেই লুকায়িত ছিল। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরের পুরনো। 2500 বছরের পুরনো, মাটির নিচে অবস্থিত। আর তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ননিদর্শন মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড এই 3টি দেশের পরীক্ষাগারে কার্বন 14 পরীক্ষার প্রেক্ষিতে ওয়ারী বসতিকে খ্রিস্টপূর্ব 450 অব্দ বলে নিশ্চিত করা হয়েছে। মানে এই যে 3টা দেশে পাঠানো হয়েছিল সেখানে পরীক্ষা করার জন্য, দেখা গেল যে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। মানে খ্রিস্টপূর্বে 450 বছর আগের সেটা ধারণা করা হচ্ছে। আবিষ্কার এবং খননের ইতিহাস, মানে কিভাবে সেটা আবিষ্কৃত হলো। এবং আমাদের শুরুটাই হবে, যদি ওয়ারী বটেশ্বর সম্পর্কে আপনাদের কোনো টিকা আসে, তাহলে আপনার প্রথমটা কি হবে, তার অবস্থানটা কোথায়, এটা আগে আপনি বলবেন। তারপরে এই যে ছোট্ট 2টা কথা বললাম, যে কিভাবে সেটা ছিল প্রায় 2,500 বছর আগের, এবং সেখানে মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সেটা খ্রিস্টপূর্ব 450 বছরেরও পুরনো হতে পারে। তারপরে আসি সেটা কীভাবে আবিষ্কার এবং খননের ইতিহাসটা সম্পর্কে বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমানের মতে ওয়ারী বটেশ্বর ছিল একটি সমৃদ্ধ, সুপরিকল্পিত প্রাচীন গঞ্জ বা বাণিজ্য কেন্দ্র। গঞ্জ তো বুঝেন, গ্রামগঞ্জ যেটা আমাকে বলি, গঞ্জ। সৌনাগর, যা গ্রিক ভৌগোলিকবিদ টলেমি তার বই জিওগ্রাফি, তার মানে কোথায় উল্লেখ করেছেন আর কি, টলেমি জিওগ্রাফিতে উল্লেখ করেছিলেন। নরসিংদীর বেলাবো উপজেলায় ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি 2টি গ্রাম। আকারে ওয়ারী বৃহত্তর। এই গ্রাম দুটিতে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ওয়ারী গ্রামে শ্রমিকরা মাটি খননকালে একটি কলসিতে সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করেন। স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এইগুলো ছিল বঙ্গভারতের প্রাচীনতম রৌপ্যমুদ্রা। তাহলে 2টা নাম একটু মনে রাখা দরকার, যে যিনি প্রথম শুরু করেছিলেন তিনি হলেন হানিফ পাঠান।
বাঙালি, উনি একজন শিক্ষক ছিলেন। উনি প্রথম, ওনার কাছে চিন্তা হলো যে এই খনন করে যেহেতু এগুলো পেয়েছে, তাহলে এগুলো আসলে কোথায় কি কোন বংশের, মানে কোন সময়ের, সেটা তার একটু জানার আগ্রহ তৈরি হলো। সেখান থেকে 20-30টি মুদ্রা নিলেন। বেহুলার বাসর ঘর মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি বৌদ্ধ স্তম্ভ রয়েছে, যা সম্রাট অশোক বিস্তীর্ণ নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় 45 ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি গোসলখানা। এটি বেহুলার বাসরঘর নামে পরিচিত। গোবিন্দভিটা মহাস্থানগড় জাদুঘরের ঠিক সামনেই গোবিন্দভিটা অবস্থিত। গোবিন্দভিটা শব্দের অর্থ গোবিন্দ মানে হিন্দু দেবতা তথা বিষ্ণুর আবাস। এই ভিটা একটি খননকৃত প্রত্নস্থল। 1928 থেকে 1929 সালে খনন করে গোবিন্দভিটার দুর্গ প্রাসাদ এলাকার বাইরে উত্তর দিকে অবস্থিত। কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এই স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নস্থলটি স্থায়ীভাবে গোবিন্দভিটা নামেই পরিচিত। পরশুরামের প্রাসাদ। পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহাস্থান ঘরের সীমানার প্রাচীরের বেষ্টনের ভিতরেই বেশ প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত রয়েছে, যা তার মধ্যে অন্যতম। তার মানে পরশুরামের প্রাসাদটি মহাস্থানগড়ের খুব প্রাচীনতম একটি নিদর্শন। স্থায়ীভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। আমরা কতগুলো দর্শনীয় স্থানগুলোর কথা জানলাম। এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো বৌদ্ধ বিহার আছে, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে এখানে একসময় বৌদ্ধ শিক্ষার জন্য বিশেষ করে চীন এবং তিব্বত থেকে ভিক্ষুরা আসতো এবং সেখান থেকে শিক্ষা লাভ করে তারা দক্ষিণ পশ্চিমের দিকে ছড়িয়ে পড়তো। তো এখানে বৌদ্ধ বিহারগুলো হচ্ছে সোমপুর বিহার, হলুদ বিহার, বাসু বিহার, আনন্দ বিহার এবং সীতাকোট বিহার। এই যে মহাস্থান ঘরের যে এত নিদর্শন, এইগুলো ছাড়াও কিন্তু এই যে আমরা বললাম মহাস্থান ঘরের সীমানা প্রাচীর, পরশুরামের প্রসাদ, তারপরে গোবিন্দভিটা, গোগলমেদ, বাসুবিহার, বিহারদ্বার, এখানে কিন্তু অনেক চিত্রকলার নিদর্শন আছে। এই যে চারুকলার সাথে কেন এই মহাস্থান ঘর আমাদের জানতে হবে। এখানে যে তখনকার সময়ে যে শিল্পের যে নিদর্শন পাওয়া যায় সেটা আসলে অতুলনীয়। তার প্রেক্ষিতেই আমাদের এই মহাস্থান ঘরের যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক পাশাপাশি সেই সময়ের শিল্পকলায় সেই সময়ে যারা এই চিত্রকর্মগুলো করেছিলেন তাদের সম্পর্কে আমাদের জানার সুযোগ হলো। তো মহাস্থান সম্পর্কে আমাদের এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।